আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা একটি নতুন ড্রামা এক্সপ্লেন করব যেটার নাম এজেন্ট কিং রিঅ্যাক্টিভেটেড। আর আজকের ভিডিওটিতে আমি এই ড্রামার প্রথম এপিসোড এক্সপ্লেন করব। আর এপিসোডের শুরুতেই আমরা গল্পের প্রধান চরিত্র কিমকে দেখতে পাই। সামনে আমরা দেখতে পাই একটি গাড়িতে একটি গুন্ডা বসেছিল এবং সে সিগারেট খাচ্ছিল এবং সে ইচ্ছা করে সিগারেটটি কিমের গায়ে ছুঁড়ে মারে। তো কিম কোনো ধরনের ঝামেলায় না জড়িয়ে তাকে পাশ কাটিয়ে সামনে হাঁটা শুরু করে। কিন্তু আমরা দেখতে পাই এই মাতাল গুন্ডাটি তাড়াতাড়ি গাড়ি ভাগিয়ে কিমের পাশে দিয়ে যায় এবং গাড়ির সাইড মিররে কিমের অনেক বেশি জোরে লাগে। কিমের বাড়ির পাশে একজন লন্ড্রিওয়ালা থাকতো, সে তাকে দেখে তাড়াতাড়ি ছুটে আসে, যার নাম হলো লিম। মধ্যে আমরা দেখতে পাই সেই গুন্ডাটি গাড়ি থেকে বাইরে চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তোমার কি কিছু হয়েছে। তখন কিম বলে না আমার কিছু হয়নি এবং তাদেরকে চলে যেতে বলে। কিন্তু গুন্ডাটি তখন বলে এরকম হলে সরি বলতে হয়, তুমি জানো না। কিম সরিও বলে দেয়, কিন্তু গুন্ডাটা তাকে জোরে করে একটা ঘুষি মারে এবং কিম পড়ে যায়। তখনও সে কিছুই বলে না, কিন্তু বাড়ির সামনের ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। পরের দিন সকালের দৃশ্যে অ্যালার্ম বাজছিল, কিম শুয়েছিল আর অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে কিম উঠে দাঁড়িয়ে পড়ে এবং উঠেই তাড়াহুড়ো করে সে তার মেয়ের জন্য খাবার রান্না করতে থাকে। সে তার মেয়ের জামা কাপড় প্রেস করে দেয় এবং সব কাজ শেষে সে তার মেয়েকে ডাকতে তার দরজায় নক করতে থাকে। তার মেয়ের নাম হলো আসলে মিনজি। মিনজি দরজা খুলে বলে বাবা তুমি প্রতিদিন কেন আমাকে এত ডিস্টার্ব করো, সকাল সকাল উঠে আমাকে ডাকতে শুরু করে দাও। কিন্তু কিম একটু মুচকি হাসে এবং সে তখন তার মেয়ের একটি ফর্ম পূরণ করছিল। এটি ছিল একটি ইমার্জেন্সি স্কুল ফর্ম। মিনজিকে কিম তার একটি ক্লোজ ফ্রেন্ডের নাম বলতে বলে। সে বলে তার নাম হাইরিয়ন এবং তার নাম্বার দিয়ে সে চলে যায়। সে যখন বাইরে পৌঁছায় তখন লন্ড্রিওয়ালার সাথে তার দেখা হয়। লন্ড্রিওয়ালা প্রথমে তাকে তার বাবার কালকের রাতের ইনসিডেন্টের কথা বলতে চাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কি মনে করে সে বলে না। পরিবর্তে বলে তুমি চাইলে তোমার এই জামাকে আমি সুন্দর করে চকচকে করে কেচে এবং ইস্ত্রি করে দিতে পারি। এবং এই মুহূর্তে মিনজির স্কুল বাস আসে এবং সে চলে যায়। কিছু মুহূর্ত পর দেখা যায় কিম বাড়ি থেকে বাইরে এসেছে। তখনই লিম তাকে ধরে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো, এবং তার কাপড় দেখিয়ে বলে চলো তোমার এই কাপড়টা একদমই ময়লা হয়ে গিয়েছে, আমি ধুয়ে দিই। কিন্তু কিম তখন তা মানা করে দেয় এবং সে চলে যায় এবং লিম তাকে চলে যেতে দেখে। লিম বলে যেমন বেটি তেমন বাপ। মিনজিকে দেখা যায় সে বাসের মধ্যে একটি ছেলের দিকে তাকিয়েছিল যার নাম হলো নামহুন এবং সে হয়তো বা এই ছেলেটিকে পছন্দ করে, যার বিষয়ে আমরা গল্পের আগে জানতে পারবো। আর ঠিক এই মুহূর্তে বাস ব্রেক করলে মিনহি নামহুনের কোলের ওপর পড়ে যায়। মিনজি একটা সিট পেয়ে বসলে মিনহি তার দিকে তাকিয়েছিল, নামহুনও 1 সেকেন্ডের জন্য তার দিকে তাকিয়েছিল। অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই যে ছিল একজন ব্যাংকার। অফিসে ঢোকার পরে সে কাজ শুরু করে এবং সে দেখতে পারে তার ক্রেডিট কার্ডে কিছু গোলমেল আছে এবং যা তার বস করেছিল এবং বসের নাম ছিল হাকসো। এবং এই টাকার বিষয়ে প্রশ্ন করতেই স্যার বলে আচ্ছা সমস্যা নেই, কি হয়েছে তাতে, আমার পার্টিতে তুমি না হয় একদিন খাওয়ালে, মাঝে মাঝে রুল ব্রেক করতে সমস্যা কি, মনে করো টাকাটা অফিসের খাবার দাবারের কাজে খরচ হয়ে গিয়েছে। কিম তার এই ফালতু বসের কথা মেনে নেয় এবং তার সিটে চলে আসে এবং সে ভাবতে থাকে কিছুদিনের মধ্যেই তার মেয়ের বার্থডে আসতে চলেছে এবং মেয়ের সেলফ ডিফেন্সের জন্য কিছু জিনিসপাতি ইন্টারনেটে সার্চ করতে থাকে। কিন্তু তার কলিগ সাংনি দেখে ফেলে এবং সে এসে বলে তুমি এগুলা কেন সার্চ করছো, এগুলা কি তুমি হাকসুর উপরে ব্যবহার করবা। আসলে সে মজার ভঙ্গিতেই বলেছিল, কিন্তু কিম সিরিয়াসলি নিয়ে বলে আরে না না, এটা তো আমি আমার মেয়ের জন্য কিনতেছি, কিছুদিনের মধ্যে ওর বার্থডে তো তাই। তখন সাঙ্গি বলে কি হবে যদি তোমার মেয়ে এগুলো পছন্দ না করে, তখন তুমি এগুলো কি করবা। কিম বলে মিনজি আমার সাথে খুব একটা কথা বলতে চায় না, ওর মা বেঁচে থাকলে এগুলো ওই করতো। তখন সাঙ্গি বলে আচ্ছা সমস্যা নেই, আমি তোমাকে সাহায্য করব, আজ অফিসের শেষে ডিপার্টমেন্টাল স্টোরে এসো, আমি অপেক্ষা করব। অন্যদিকে আমরা দেখতে পারি মিনজি তার ক্লাসরুমে বসেছিল। তার ফ্রেন্ড হাইরি তার কাছে এসে বলে আমার তোমার জিমের কাপড়গুলো দরকার এবং মিনজি তাকে জিমের কাপড়গুলো দিয়ে দেয়। সময় কিছু বখাটে মেয়েরা আসে, এসে মিনজিকে ডিস্টার্ব করতে থাকে। তারা এসে বলে তোমার গা দিয়ে তো স্মেল আসতে শুরু করেছে। মিনজির কিছু জিনিসপাতি নিচে ফেলে দেয়, কিন্তু মিনজি কিছুই বলে না এবং তারা পিছনের সিটে হাইরির কাছে চলে যায়। চলে গিয়ে তারা হাইরির বিভিন্ন দামি দামি জিনিস নিয়ে কমপ্লিমেন্ট করতে থাকে। মিনজিও তাদের দিকে তাকিয়ে থাকে। এই সময় হাইরি বলে তুমি এইভাবে তাকিয়ে কি দেখছো, কিন্তু সে কিছুই বলে না। এই মুহূর্তে নামহুন ক্লাসরুমে প্রবেশ করে এবং হাইরিকে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে। এর কিছুক্ষণ পরে আমরা মিনজিকে রেস্টরুমে দেখতে পাই।
কিন্তু এই জায়গাতেও হাইরির বন্ধুরা চলে এসেছিল এবং এসে তাকে ডিস্টার্ব করতে থাকে। তারা বলতে থাকে তোমার গা দিয়ে এখনো স্মেল আসছে। মিঞ্জি তাদেরকে বলে আমার গায়ে থেকে কোনো স্মেল আসছে না, কিন্তু তোমাদের থেকে স্মেলিং এর স্মেল আসছে। আসলে তারা তখন মিঞ্জিকে মারতে চাচ্ছিল, কিন্তু হাইরি এসে তাদেরকে থামিয়ে দেয়। তাদেরকে বলে আরে ওকে মেরো না, ও তো রেবেল কিড, ওর গা দিয়ে সবসময় স্মেল আসে। পরের সিনে আমরা দেখতে পাই কিম অফিস থেকে বের হচ্ছিল এবং তার কলিগ সাঙ্গি তার জন্য অপেক্ষা করছিল। সাঙ্গি বলে আমার গাড়িতে ওঠো, চলো ডিপার্টমেন্টাল স্টোরে যাব আমরা, কিন্তু কিম তাকে মানা করে দেয়। তখন সাঙ্গি বলে তোমার ইচ্ছা। পরে তারা যায় এবং তারা দেখা যায় একটি ডিপার্টমেন্টাল স্টোরে গিয়েছে যেখানে অনেক ভিড় ছিল। সাঙ্গি তার মেয়ের জন্য একটি ভালো গিফট অর্ডার করতে চেয়েছিল, কিন্তু সেই গিফটটা প্রি অর্ডার করতে হয়। সাঙ্গি দেখে প্রি অর্ডারের লাইনটি অনেক লম্বা ছিল এবং তার রেস্টরুম ইউজ করতে হতো এবং বলে আমি স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি, তুমি সামনে দেখালেই হয়ে যাবে। কিন্তু কিম তার ফোনের দিকে তাকায় এবং ভাবে এতে স্ক্রিনশট কিভাবে আসবে, এবং সেই সময় কিমের নাম ডাকা হয়। কিম আমতা আমতা করছিল, কিন্তু সঠিক সময় সাঙ্গি এসে সব ঠিক করে নেয় এবং গিফটটি নিয়ে নেয়। কিন্তু পরবর্তী সময়ে কিমের মাথা নষ্ট, কারণ গিফটটি অনেক বেশি দামি ছিল। কিন্তু সাঙ্গি তা করতে দেয় না। সে বলে তোমার মেয়ে যদি বলে তুমি আমাকে জীবনে কি এমন গিফট দিয়েছো তখন তুমি কি বলবে, কিন্তু শুধুমাত্র এই বার্থডে টি শার্টটা যদি তুমি দাও তখন তুমি কিন্তু বলতে পারবা আমি সেই তোমার বার্থডেতে কত সুন্দর একটি দামি টি শার্ট দিয়েছিলাম। কিম সাঙ্গির কথা মেনে নেয় এবং সে এই টি শার্টটি কিনে নেয়। পরবর্তীতে রাতে ফিরে এসে সে তার গিফটটি একটি ড্রয়ারে রেখে দেয় এবং এসে দেখতে পারে মিঞ্জি লন্ড্রি করছিল। কিম মিঞ্জিকে এসে বলে তোমার এগুলো করার দরকার নেই, এগুলো আমি করে দিব। কিন্তু মিঞ্জি তখন বলে তুমি এগুলো করলে এগুলোর থেকে স্মেল আসে, এখন থেকে লন্ড্রির কাজগুলো আমি করব। এরপরে সে রাতে শোয়ার সময় হাইরির প্রোফাইল চেক করছিল এবং সে সেখানে তার ছবিগুলো দেখছিল এবং এরপরে সে নামহুনের প্রোফাইলে যায় এবং তার ছবি ভুলে লাইক করে ফেলে। সে তাড়াতাড়ি ডিসলাইক করার চেষ্টা করছিল, কিন্তু এমন কিছুই হয় না। পরে পানি নিতে গিয়ে দেখে তার বাবা সোফায় শুয়ে আছে এবং সে তার বাবাকে জাগিয়ে বলে যাও রুমে যেয়ে এসো, কিন্তু তার বাবা দেখতে পারে এখনো বেসিনে অনেক ময়লা থালা বাসন পড়ে আছে। সে বলে সমস্যা নেই, সকালে পরিষ্কার করে নিও। সকালে দেখা যায় কিমের ঘুম ভাঙে অ্যালার্মে। সে বেসিনের কাছে গিয়ে দেখে সব থালা বাসন পরিষ্কার এবং ভাবে আজকে আমার মেয়ে প্রথম পরিষ্কার করেছে সবকিছু, আমি তার ফেভারিট খাবার বানাবো। পরবর্তী সিনে নামহুনকে দেখা যায় সে ভলিবল খেলছিল স্কুলে এবং তারপরে মিঞ্জিকে দেখানো হয় সে তার জিমের কাপড়গুলো খুঁজছিল, কিন্তু সে তার লকারে তা পায় না। পরবর্তীতে হাইরি এবং তার বন্ধুরা হাসতে হাসতে তার দিক থেকে চলে যায় এবং তার ছবি তুলে নিয়ে যায়। পরবর্তীতে মিঞ্জি তার বেস্ট ফ্রেন্ডের কাছে এসে জিজ্ঞাসা করে আমার জিমের কাপড় কই। সে বলে আমি তোমার সিটে রেখে দিয়েছিলাম, কিন্তু পরে মিঞ্জি তার জিমের কাপড়গুলো ডাস্টবিনে খুঁজে পায়। সে কি করবে বুঝতে না পেরে এই ময়লা কাপড়গুলো পরেই জিমে চলে যায়। নামহুন এই মুহূর্তে তার পাশ দিয়ে যাচ্ছিল। সে তার জ্যাকেটটি মিঞ্জিকে দিয়ে বলে এইটা পরে নাও, পরবর্তীতে তুমি আমাকে ফেরত দিয়ে দিও। এই জ্যাকেটটি পরে রুমে গেলেই কোচ বুঝে যায় এটি নামহির জ্যাকেট। দাঁড়িয়ে থাকা হাইরি ও তার ফ্রেন্ডরা এটি লক্ষ্য করে। পরবর্তীতে আমরা গল্পের অন্য চরিত্র হানসুকে দেখি যে বাচ্চাদের তেইকোয়ান্দো শিখাচ্ছিল এবং তার পরবর্তী সিনেই নতুন একটি চরিত্র আমরা দেখতে পায় যার নাম হলো জুনচিয়ল। সে আসলে সবাইকে সাহায্য করত এবং সাহায্য করে অত্যন্ত খুশি থাকতো এবং এর পরবর্তীতে দেখা যায় সে একটি রুমের ভেতরে গিয়ে গেম খেলতে থাকে। কিছুক্ষণ পরে এখানে হানসুর এন্ট্রি হয় এবং সে চেক করে ভেতরে জুনসো আছে কিনা। চেক করে সে বুঝতে পারে তার বন্ধু একদম গেমে মগ্ন হয়ে গিয়েছে এবং নক করে কোনো লাভ নেই। এই সময় সে সিনেম্যাটিক স্টোরে একটা লাথি দিয়ে দরজা ভেঙে ফেলে। জুনচল তো তাকে চিল্লিয়ে বলে তুমি এটা কি করলে, তুমি কি দরজা ভেঙে এখানে এসেছো। হানসু বলে তোমার এই ফালতু গেম বন্ধ করো এবং চলো আমরা বাইরে যাই। জুনচল বলে আরে কোথায় যাব আমি এখন। হানসু বলে তুমি কি ভুলে গেলে আমরা বছরে একবার দেখা করি এবং আজকেই দেখা করার সেই দিনটি। জিন হানকে বলে আমি হয়তো বা বুড়ো হয়ে যাচ্ছি, আমি তো ভুলেই গিয়েছিলাম। পরবর্তী সিনে তারা একটি রেস্টুরেন্টে ছিল এবং কিমও তাদের সাথেই ছিল। প্রথমেই তারা তাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে কথা বলছিল, তখন তার কোট খুলে দেখায় এই দেখো এটি আমার মেয়ের ছবি। যখনই তার কথা মনে পড়ে তখন এটি দেখি। হানসু বলে আমার ছেলের তো প্রচণ্ড রুট, জানি না কার ওপর গিয়েছে। সেই সময় পাশে থেকে কিম বলতে থাকে আচ্ছা আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে, মিঞ্জি বাসায় চলে এসেছে হয়তো। হানসু কিমকে বলে আরে 5টা মিনিট বসো, এখন তো তোমার মেয়ে বড় হয়ে গিয়েছে, কিছুদিনের পরে সে কলেজে যাবে এবং তারপর বিয়ে হবে।
প্রথম দিনে সেই মাতালকে এখানে দেখা যায় এবং গুন্ডা লোকটি একটি ভদ্রলোককে ডিস্টার্ব করছিল, কিন্তু জিন মাতাল লোকটার দিকে রাগান্বিত চোখে তাকিয়েছিল। মাতাল লোকটা বলে, তুমি কার দিকে এইভাবে তাকিয়ে আছো? জিন কথা বলতেই যাবে, হানসু তাকে সরিয়ে নেয় এবং বলে, আচ্ছা বাদ দাও, চলো আমরা এখন বের হই। এবং কিম তাদেরকে বাইরে বের করে নিয়ে যায়। তারা যেতেই থাকে, এমন সময় গুন্ডাটি তাদের দিকে একটি সোজুর বোতল ছুঁড়ে মারে, যা জিনের গায়ে যেয়ে লাগে। জিন ঘুরে দাঁড়ালে তার মেয়ের ছবিটি সে দেখতে পায় এবং এই বিষয়ে খারাপ খারাপ মন্তব্য করতে থাকে। জিন তো রেগে তার মাথা দিয়ে দেয় গুন্ডার মাথায় এক বাড়ি এবং ঘুষি দেয়। এই সময় তাদের পাশে কিছু লোকরা ছিল যারা মিলে গুন্ডাদের মারতে শুরু করে। কিন্তু সোজা বাড়িতে চলে যায় এবং পরবর্তীতে পুলিশ এসে সব ঠিক করে। এর পরের দিন আমরা দেখতে পারি কিম নামজির জামা কাপড়গুলো গোছাচ্ছিল এবং সে সেখানে নামহির সোয়েটারটি দেখে ফেলে এবং মিনজি তখন এসে তার হাতে থেকে সোয়েটারটি কেড়ে নেয়। কিম তাকে জিজ্ঞাসা করতে থাকে এটি কার সোয়েটার। কিম নিজের কাছে প্রশ্ন করতে থাকে, এটা কি আসলেই ওর বয়ফ্রেন্ড? মিনজি স্কুলে আসে, সে নামহুনকে তার সোয়েটারটি ফেরত দিতে চাচ্ছিল, কিন্তু সে ক্লাসে ছিল না। সে তাকে খুঁজতে খুঁজতে একটি বেঞ্চের উপর বসেছিল এবং তখনই তার পাশে এসে নামহুন বলে যে তুমি আমার সিটে এটা ছাড়তে পারতে। তখন মিনহি বলে, আসলে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চেয়েছিলাম। তখন নামহি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ছবিতে লাইক করেছিলে? তখন মিনহি মানা করে বলে, আরে না, আমি তো সোশ্যাল মিডিয়াতে নেই। তখন নামহি তাকে একটি মেসেজ পাঠিয়ে এটি পরীক্ষা করে নেয় এবং তার কাছে তখন মেসেজটি গিয়েছিল। তখন তো মিনহি অনেক লজ্জা পেয়ে গিয়েছিল। দূর থেকে হাইরি এটা দেখছিল। পরের সিনে আমরা দেখতে পাই সেই বখাটে মেয়ে দুটি মিনহির কাছে আসছে এবং আসার পরে তারা বলে, হাইরি তোমার সাথে দেখা করতে চায় এবং তাকে স্কুলের স্টোররুমে নিয়ে যায়। হাইরি তাকে বলতে থাকে, তোমার সাহস কি করে হলো আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলার? এই বলে তাকে গালে একটা চড় মারে। তখন মিনজি বলে, আমি কোনো কিছুই করছিলাম না, আমি তো তাকে তার জিমের জ্যাকেটটি ফেরত দিতে গিয়েছিলাম। তখন হাইরি বলে, তুমি তোমার জ্যাকেট পরো নাই কেন? তখন বলে, তোমরা তো আমার জ্যাকেটটিকে ডাস্টবিনে ফেলে দিয়েছিলে। হাইরি তখন তাকে লাথি মারে এবং বলে, তুমি তর্ক করো, এত সাহস? হাইরি তখন তার কাছে গিয়ে বলে, আসলে আমি তো এই জন্য রাগ করিনি তুমি তার সাথে কেন কথা বলেছো। আমি তো এই জন্য রাগ করেছি কারণ আমার বয়ফ্রেন্ড তোমার সাথে মিশলে তার গা দিয়েও তোমার গন্ধ বের হবে। কিন্তু মিনজি তখন নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে বিশাল জোরে হাইরিকে একটি লাথি মারে এবং দুইটি মেয়ে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তাকে কোনোভাবেই থামাতে পারে না। পরবর্তীতে কিমের কাছে একটি ফোন যায় স্কুল থেকে এবং তারা বলে, তোমার মেয়ে কি করেছে দেখো, সে হাইরিকে মেরে তার অবস্থা খারাপ করে দিয়েছে। আর মিস্টার কিম, আপনি তো জানেন সে জুয়ার কনস্ট্রাকশনের প্রধান মিস্টার গাংচাং এর মেয়ে। তাড়াতাড়ি এখানে আসেন। এরপরে আমরা গামচাংকে দেখতে পাই। এখানে তাকে আমরা চানি বলবো। চান দেখা যাচ্ছে সিমের সাথে স্পা নিচ্ছিল এবং এখানে তারা একটি বড় প্রজেক্ট নিয়ে কথা বলছিল। সিম বলে, আরে তুমি টেনশন নিও না, যেমন বলেছো তাই হবে। এই সময় তার ফোনটি বেজে উঠলে তার সেক্রেটারির নাম তার ফোনটি নিয়ে আসে এবং বলে, আপনার স্ত্রী আপনার সাথে কথা বলতে চায়। সে তার স্ত্রীর সাথে কথা বলে জানতে পারে স্কুলে কি হয়েছে। এরপরে সিনে গোলটিত নামক একটি লোক লিফট থেকে নামে। তখন লিফট থেকে নামার সময় সে চানের কাছে যেতেই যাবে, তখন নাম এসে তাকে আটকায় এবং বলে, তোমার কি দরকার? তখন বলে, চান আমাকে দেখা করতে বলেছিল তার সাথে। তখন নাম বলে, হ্যাঁ ঠিক আছে, আমি জানি এ বিষয়ে, কিন্তু এখন প্ল্যান চেঞ্জ হয়ে গিয়েছে, তুমি এখন চলে যাও। কিন্তু তখন লোকটি বলে, আমি কি তোমাদের পোষা কুকুর নাকি? নাম তার দিকে তাকিয়ে থাকলে অবশেষে তাকে এখান থেকে যেতে হয়। হেইরির প্যারেন্টস স্কুলে যে অপেক্ষা করছিল এবং তারা বলছিল, আমরা কিসের জন্য কিমের জন্য অপেক্ষা করছি। তখনই কিম আসে, কিন্তু মিনজি চুপ থাকে না। সে বলে, আপনার মেয়ে অনেক দিন ধরে আমাকে ডিস্টার্ব করছিল, মারছিল তার বন্ধুদের সাথে, আমি কতদিন চুপ করে থাকবো? তাই সহ্য করতে না পেরে আমিও তাকে মেরেছি। সে হাঁটু গেড়ে বসে বলে, স্যার ওর মা নেই, আমি ওকে নিজে নিজে মানুষ করেছি একাই, তাই হয়তো বা আমার শিক্ষায় কিছু কমতি পড়ে গিয়েছে, আপনি প্লিজ ওকে মাফ করে দিন। আমি যত তাড়াতাড়ি সম্ভব মিনজি ট্রান্সফার অন্য স্কুলে করে দিব। চান শুনে বলে, হ্যাঁ এমনই যেন হয়। গাংচাং বাইরে এসে কিমের দিকে তাকিয়েছিল যে মিনজিকে সাথে করে নিয়ে যাচ্ছিল। তখন সে স্কুলের কর্মচারীকে জিজ্ঞেস করে, আচ্ছা এই লোকটা কে আসলে? তখন কর্মচারী বলতে থাকে, স্যার এ আসলে একজন ব্যাংকের সামান্য কর্মকর্তা, পরবর্তী সময় থেকে এমন আর হবে না আশা করি। চান বলে, না হলেই ভালো। অন্যদিকে দেখা যায় মিনজি কাঁদছিল এবং তার বাবাকে জিজ্ঞাসা করছিল, তুমি এমন কেন করলে বাবা, তুমি আমাকে বিশ্বাস করো না? হেইরি এই জন্য শুধু ছাড় পেয়ে গেল যে তার বাবা অনেক বেশি বড় লোক এবং তার অনেক কানেকশন আছে।
যাই হোক, আজকে রাতে আমি এরিনের বাসায় থাকবো, আমাকে কল দিবা না। আর সে এটাও বলে যায় যে আমাকে ফোন দিলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। এই বলে সে চলতে থাকে। কিম বলে কালকে তো তোমার জন্মদিন, কিন্তু মিনজি বলে আমি এই দিনটিকে ঘৃণা করি, যেদিন আমার মা মারা গিয়েছিল। দিন কিম তার স্ত্রীর সমাধিস্থলে আসে একটি ফুল হাতে নিয়ে। তখন কিম তাদের অতীত স্মৃতিগুলো মনে করতে থাকে। তার স্ত্রী ইয়নজিন একটি ফুল নিয়ে এসেছিল এবং ফুলের দোকানে ছিল। সে বলেছিল এগুলো হ্যাপিস্কেস ফুল, এটি একটি বিশেষ অর্থ বহন করে, যার অর্থ হচ্ছে লাভ এবং ডিভোশন। রাতে কিম বাসায় আসলে দেখে তার মেয়ে এখনো বাসায় ফেরেনি। অন্যদিকে মিনজি মার্কেটের ভিতর দিয়ে হাঁটছিল, তখনই তার কাছে নামুনের মেসেজ আসে। নামুন বলে আমি তোমার সাথে দেখা করতে চাই, দেখা করলে আমার জন্য পিছনের গেটে অপেক্ষা করো, আমি এখনই আসছি। অন্যদিকে দেখা যায় কিম তার মেয়ের জন্য রাতে 12টায় কেক সাজিয়ে বসে আছে। তার মেয়েকে ফোন করতে চাচ্ছিল, কিন্তু তার তখনই মনে পড়ে তার মেয়ে তাকে বলেছিল আমাকে ভুলেও এখন ফোন দিবা না, ফোন দিলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। পরের দিন সকাল হয়ে যায়, তখন সে তার বান্ধবী রিয়নের কাছে ফোন দেয়। রিয়নের কাছে ফোন দিয়ে সে জানতে পারে তার মেয়ে তাদের বাসায় ছিল না, কিন্তু সব জায়গায় খোঁজ নেয়। অবশেষে সে তার স্কুলেও যায় এবং তার খোঁজ নেওয়ার চেষ্টা করে। বেরিয়ে আসার সময় সে নামহুনকে দেখে, তখন সে তার মেয়ের কথা জিজ্ঞাসা করে। তখন নামহুন বলে আম সরি স্যার, ওই মেসেজটি আমি মিনজিকে পাঠাইনি, আমার হাত থেকে একটা মাতাল লোক ফোন নিয়ে তাকে মেসেজ করে এবং আমি শুধু শুনতে পেরেছি তাকে স্কুলের পেছনের গেটে ডেকেছিল। এবং সেই সময় কিম স্কুলের পেছনে যায়, সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করে। সে দেখতে পারে মাটিতে রক্তের ছাপ এবং একটি রাবার ব্যান্ড, যেটি ছিল হেইরির। সিনে আমরা হেইরিকে ওই গুন্ডার সাথে দেখতে পারি। গুন্ডা বলে দেখছো হেইরি, এখন ওয়েদারও আমাদের সাথ দিচ্ছে, এই বৃষ্টিতে যা প্রমাণ ছিল সেগুলোও এখন মুছে যাবে, আর ওর বাবাও কিছু করতে পারবে না। ওর বাবা তো একটা সামান্য ব্যাংকের কর্মচারী, আর পুলিশ আসলে ঝামেলা হতো, আর পুলিশের কাছে রিপোর্ট করা হলে পুলিশ অলরেডি এখানে থাকতো। কিন্তু দেখো এখানে কোনো পুলিশ নেই। কিন্তু পেছন থেকে কিম সবকিছু শুনছিল এবং সে বলে আমি মিনজির বাবা। গুন্ডাটা বলে আমরা জানি না মিনজি কোথায় আছে এখন। এই বলে তারা যেতে থাকে, কিন্তু কিম তখন বলে আমি তো তোমাদের কাছে জিজ্ঞাসা করিনি মিনজি কোথায়, এই রাবার ব্যান্ডটা তোমার তাই না হেইরি? গুন্ডাটা তৎক্ষণাৎ তার কাছে আসে এবং তার কলার চেপে ধরে বলে তুমি চাও কি? তুমি কিছুই করতে পারবে না, তুমি তো একজন সামান্য ব্যাংকের এমপ্লয়ি। কি বলে তাকে একটা ঘুষি দিতে চায়, কিন্তু দেখা যায় ঘুষিটা তার লাগে না। গুন্ডাটা বলে আসলে তুমি কে, তুমি কি স্পেশাল ফোর্সের কেউ? গুন্ডাটা এই বলতে বলতে তার জামা ছিঁড়ে ফেলে এবং তার বুকের উপর অনেক ধরনের নিশান দেখতে পায়। চলো অতীতের বিষয়ে জানা যাক। যেখানে কিম ছিল আসলে একজন ডিটেকটিভ, সে একজন অপরাধীর মাথায় বন্দুক তাক করে রেখেছিল এবং বড় একটা অপরাধীর গ্যাংকে ধরেছিল। আসলে কিম সাউথ কোরিয়ার পাশাপাশি নর্থ কোরিয়ার মতো ভয়ঙ্কর জায়গাগুলোতেও ডিটেকটিভের কাজ করেছিল, আর কাজের দক্ষতা দেখিয়ে সাউথ কোরিয়ার পর তাকে নর্থ কোরিয়াতে ডিটেকটিভের ভূমিকায় পাঠানো হয় এবং জানা যায় যে নর্থ কোরিয়াতে সে প্রায় 17টার বেশি অপারেশনে সাকসেসফুল হয়েছিল। কিন্তু কিমের এই সাদামাটা এখনকার জীবনের পিছনে একটা বড় কারণ আছে, যা আমরা গল্পের সামনে জানবো। তো এখন আসা যাক বর্তমানে। কিম কষিয়ে একটা বড় করে ঘুষি মারে গুন্ডার গালে এবং তাকে মারতে মারতে নিচে ফেলে দেয়। চুল ধরে সে জিজ্ঞাসা করে বল আমার মেয়ে মিনজি কোথায়? এবং এই সিনের মধ্য দিয়েই আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে এবং পরবর্তী পার্টগুলো শীঘ্রই আসবে। এবং আশা করি আমার এই নতুন চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।